বৈষম্য বিরোধী সাবেক সমন্বয়কদের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে আসছে নতুন ছাত্র সংগঠন। আহ্বায়ক হতে পারেন আবু বাকের মজুমদার। আগে জাতীয় নির্বাচন চান বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, স্থানীয় ভোটের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারের আপিল ফের শুনবেন সর্বোচ্চ আদালত। ৪টি অসঙ্গতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত। ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৩.৫ লাখ কোটি টাকা জানালো কেন্দ্রীয় ব্যাংক। হাসিনা আমলের অপচয়ে বাড়ছে কর। ৬ মাসে অর্থনীতি পুনরুদ্ধারের দাবি প্রেস সচিবের। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে বিইআরসি। ব্যবসা বিনিয়োগে ধসের শঙ্কা অংশীজনদের। রোববারের মধ্যে প্রস্তাব প্রত্যাহারের হুঁশিয়ারি ক্যাবের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়েই গঠন হচ্ছে এ সংগঠন। কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ছাত্র সংগঠনের বিস্তারিত জানানো হবে। ধারণা করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবু বাকের মজুমদার আহ্বায়ক হিসেবে থাকছেন এই ছাত্র সংগঠনের। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই সংগঠনের আত্মপ্রকাশ বলেও জানা গেছে। এদিকে নতুন সংগঠনের কমিটিতে পদবঞ্চিতদের অভিযোগ তুলে মধুর ক্যান্টিনে বিক্ষোভ করছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির সাবেক জনপ্রতিনিধিদের। সারা দেশ থেকে আসা দলটির সাবেক জনপ্রতিনিধিরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে রওনা হলে হাইকোর্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এই বিতর্কে এবার মাঠে বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন সারা দেশ থেকে আসা সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর ও মেম্বাররা। দাবি আদায়ে জমায়েতের একাংশ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে রওনা হলে হাইকোর্ট মোড়ে বাধা দেয় পুলিশ। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জানান, দেশি বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পড়ছে অন্তর্বর্তী সরকার। সতর্ক ও সহযোগিতা করতেই জাতীয় নির্বাচনের দাবিতে এ স্মারকলিপি। এই স্থানীয় সরকারের নাম দিয়ে জাতীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জাতীয় সরকার থেকে এই যে পার্লামেন্ট সরকার থেকে দূরে সরে যাওয়ার জন্য তারা এই বাহানাগুলো করছে। এই সরকার এই দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়েছে বলে আমাদের ধারণা। এদিকে ঢাকায় আসা বিএনপি মনোনীত ও সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না তারা। দেশকে অস্থিতিশীল করতেই আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে একটি গোষ্ঠী। জাতীয় নির্বাচন ছাড়া দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। কাজেই এই সরকারের যে মূল দায়িত্বটা জাতীয় নির্বাচন দেওয়া, আমাদের বোধগম্য হচ্ছে না যে কেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সরকারের মতলব বুঝতেছি না, আমাদের সন্দেহ হয় এটা। অন্তর্বর্তী সরকার কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাবেক জনপ্রতিনিধিরা। কিছু কিছু দল যে দাবি করছে এটার পিছনে সুকৌশল এবং অপচেষ্টা আছে। সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হয় বরাবরই, এটা আসলে অযৌক্তিক, এটা আমরা চাই না। আওয়ামী লীগের এখানে পুনর্বাসিত যাতে হয় সেই জন্য তারা অপেক্ষা করছে। এক দফা এক দাবি, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জামায়াত সহ কয়েকটি দল আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করলেও জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 7 বছর পর বিএনপির বর্ধিত সভাকাল যোগ দেবেন সারা দেশের নেতাকর্মীরা। জাতীয় সংসদের এলডি হলে এ সভায় অংশ নেবেন 2018 সালের সংসদ নির্বাচনের প্রার্থী ও সেকেন্ডারি মনোনয়নপ্রাপ্তরা।
এছাড়া জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা কমিটির সভাপতি, সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব, থানা, উপজেলা, পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অংশ নেবেন। একই সঙ্গে থাকবেন বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকও। সবশেষ 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারের আপিল ফের শুনবেন সর্বোচ্চ আদালত। রিভিউ থেকে ফের আপিল শুনানি হতে যাওয়ার ঘটনা 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিই প্রথম। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি সহ 4টি বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন আপিল বিভাগ। আর আজহারের আপিল মঞ্জুর হলে মানবতা বিরোধী অপরাধের পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে বলে জানিয়েছেন আইনজীবীরা। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ 5 ও বিএনপির এক নেতার ফাঁসি কার্যকর হওয়ার পর থমকে যায় অন্য মামলার বিচার প্রক্রিয়া। 71-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদন আপিলে ঝুলে থাকলেও শুনানির উদ্যোগ নেয়নি কোনো পক্ষই। তবে 5 আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। এটিএম আজহারের রিভিউ শুনানি আসে আপিল বিভাগের কার্যতালিকায়। মঙ্গল ও বুধবার 2 দিন আজহারের রিভিউ শুনানি হয়। শুনানিতে উঠে আসে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের নানা অসঙ্গতি, আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, সাক্ষ্য প্রমাণের নানা দিক তুলে ধরা হয়। সবকিছু বিবেচনায় নিয়ে আজহারের রিভিউ মঞ্জুর করে আপিল শুনানির দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেননি এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। অনেক দূর থেকে দেখেছে, 3 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, 5 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে। এটা হিউম্যানলি পসিবল না। কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল। যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটিএম আজহারুল ইসলাম আমার ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না। রিভিউ থেকে ফের আপিল শুনানির সুযোগ পাওয়ার ঘটনা মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি প্রথম। জামাতের এই নেতার আপিল মঞ্জুর হলে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে। আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। আজহারের রিভিউ শুনানিতে মতামত নেওয়া হয় বর্তমান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। তারাও পুরনো ট্রাইব্যুনাল আইনের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। আজহারের ন্যায় বিচার নিশ্চিত করার পক্ষে মত দেন তারাও। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। 13 বছর ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এর মধ্যে 10 বছর ধরে আছেন কন্ডেম সেলে। সর্বোচ্চ আদালত থেকে খালাসের প্রত্যাশা করছেন দলটির আইনজীবী ও নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকার এবং জাতিসংঘের উদ্যোগে 1972 সাল থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, দেশের সব মানুষ মিলেমিশে থাকা শান্তি ও গর্বের বলেও জানান তিনি। সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জামায়াতে ইসলামের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে জামায়াতের পাশে থাকার আহ্বান জানান দলের আমির। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে 1972 সালের 10 জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ 2025 সালের এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ান ফেডারেশনের নিউক্লিয়ার এনার্জি রোসাটম স্টেট কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহযোগিতার বিষয়ে তারা আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা প্ল্যান্ট নির্মাণে রোসাটমের প্রশংসা করেন। ডক্টর ইউনুস বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণের লক্ষ্যে প্রকল্পের সময় মতো সমাপ্তির উপর জোর দেন। এ সময় রোসাটম মহাপরিচালকও সহযোগিতার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে 13 মার্চ 4 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিবের সফরের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনুসের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এদিকে প্রধান উপদেষ্টাকে পাঠানো চিঠিতে গুতেরেস বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাশে আছে জাতিসংঘ। রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিরাপদ প্রত্যাবাসনে কাজ করার আশ্বাসও দিয়েছেন তিনি। 25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টাকে এ চিঠি পাঠান গুতেরেস। শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রোববারের মধ্যে দাম বাড়ানোর প্রস্তাব খারিজ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই মুহূর্তে সরাসরি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক কমিটির ঘোষণা করা হচ্ছে। ঢাকা ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের। 9 দফার ঘোষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থী হচ্ছেন আব্দুল কাদের। সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহির আলম। যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আলামিন সরকার। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখ্য সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমাদের একটি সংগ্রামী মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী সাবেক সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম। শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোববারের মধ্যে দাম বাড়ানোর প্রস্তাব খারিজ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অংশীজনরা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প খাত। এদিকে দাম বৃদ্ধির গণশুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করছে কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাব। দাম না বাড়িয়ে গ্যাস চুরির বিরুদ্ধে শুনানির দাবি জানান বক্তারা। স্লোগান, প্রতিবাদ, হট্টগোল। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। শুনানিকে গণবিরোধী আখ্যা দিয়ে মাঝপথেই তা বন্ধের জোরালো দাবি জানান অংশীজনরা। আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে, আপনারা শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। এর আগে বুধবার সকালে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে অতিরিক্ত লোড ও নতুন সংযোগের ক্ষেত্রে ইউনিট প্রতি গ্যাসের দাম বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব তুলে ধরে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো, যা বিদ্যমান দামের তুলনায় ১৫২% বেশি। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে বেআইনি ও গণবিরোধী আখ্যা দেওয়া হয় শুনানিতে। ৩৪০০ কোটি টাকা বাড়ানোর জন্য শিল্পের ৩০ টাকা থেকে ৭৫ টাকা করার যে প্রস্তাব, সেটা ভয়ঙ্কর রকমের গণবিরোধী। সুতরাং এটা বিআরসির আর কোনো কিছুর দরকার নেই। শুধুমাত্র ওদের এই সরকারকে এই টাকার জন্য যদি সরকার বা পেট্রোবাংলা যেসব যুক্তিতর্ক দিয়ে গেল কোম্পানিগুলো, অমুকগুলো তমকগুলো, তাদের মুখ থেকে এই কথাটা আসা উচিত ছিল। তারা এগুলো বলতে ভুলে গেছে। এই রমজানের আগেই আপনারা ঘোষণা দেন যে আজকে যে প্রস্তাব নিয়ে এটা করা হয়েছে আমরা এটাকে বাতিল করলাম এবং যে দুর্নীতি লুটপাটের উপখ্যান খুঁজে বের করে মূল্যহার কমিয়ে জনগণকে আমরা স্বস্তি দেব।
শুনানিতে নতুন ও পুরনো শিল্প গ্রাহকদের জন্য দুই ধরনের দাম বৈষম্যমূলক আখ্যা দেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। বলেন, গ্যাসের দাম বাড়ালে ধস নামবে শিল্প খাতে, হুমকির মুখে পড়বে বিনিয়োগ। 100-র মধ্যে যদি 40 যদি চুরি হয়ে যায়, বাকি 60-এর উপর আপনি আমার কাছ থেকে টাকাটা নেন এবং সেখানে আমাদের উপর প্রেশারটা থাকে, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? তো তিতাস এখন দাবি করেন যে নন লস বেল্টে ওনারা 40% সিস্টেম লস থেকে নামিয়ে 7%-এ এনেছেন। তার মানে ওনারা ইচ্ছা করলে পারেন। কেউই কিন্তু আর ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং বা ব্যবসা কিন্তু করতে পারছে না এবং করছে না, এবং আস্তে আস্তে ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সিক হচ্ছে। গভর্নমেন্ট আজকে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে ইন্টারেস্ট রেট হাই করে দিয়েছে। শ্রেণীর মধ্যে কে কখন গ্যাস কানেকশন নিল সেটার ভিত্তিতে একটা আলাদা শ্রেণী করা এবং আলাদা রেট ইম্পোজ করা গ্যাস আইনের সম্পূর্ণ বিরোধী। দাম বাড়িয়ে আপনি ইন্ডাস্ট্রি করতে দিবেন না, হয়তো আপনারা একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেন যে আমরা গ্যাস দিতে পারবো না, আপনার টেক ইউর ডিসিশন। এদিকে গ্যাসের দাম বাড়ানোর শুনানি বাতিলের দাবিতে অডিটোরিয়ামের বাইরে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব। দাম না বাড়িয়ে গ্যাস চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। গ্যাসের দাম আরো বাড়ানো হয় তাহলে সেটা দেশের মানুষের জনগণের জন্য খুবই আত্মঘাতী সিদ্ধান্ত হবে। স্পষ্ট দাবি বিআরসির কাছে, বিগত 15 বছরের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের সমন্বয়কৃত লুণ্ঠনের ব্যয় সর্বমোট পরিমাণ নির্ধারণ করে বিদ্যমান মূল্যহারে সমন্বয়কৃত লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে মূল্যহার কমাতে হবে। দাম বাড়ালে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব নিয়ে কাজ করা সংগঠনটির নেতারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কার্পেটের নিচে লুকিয়ে রাখা খেলাপি ঋণের প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। গেল বছরের ডিসেম্বর শেষে এই ঋণ দাঁড়িয়েছে প্রায় 3.5 লাখ কোটি টাকায়। ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের 20 ভাগই এখন খেলাপি। এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, খেলাপি ঋণ উদ্ধারে পদক্ষেপ নিচ্ছেন। আশ্বাস দেন, দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবে। ব্যাংক খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঋণের নামে লুটপাট হয়েছে কোটি কোটি টাকা। এর ফলে 2009 সালে যেখানে খেলাপি ঋণ ছিল মাত্র 22,481 কোটি টাকা, জুলাই অভ্যুত্থানের আগে সেই ঋণ বেড়ে 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। 2024 সাল শেষে খেলাপি দাঁড়িয়েছে 3,45,764 কোটি টাকায়। গভর্নর বললেন, এতদিন খেলাপির তথ্য লুকিয়ে রাখা হতো, এবার প্রকৃত চিত্র সামনে নিয়ে আসা হচ্ছে। যতই নতুন তথ্য আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা আমি যেভাবে আগে প্রেডিক্ট করেছিলাম সেইভাবেই যাচ্ছে। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো, তো এটা 9 থেকে 20 হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2024 সালে খেলাপি ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। খেলাপি ঋণ আদায় করার পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের টাকা ফেরতের আশ্বাস দেন গভর্নর। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এক্ষেত্রে। এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবেই। এ সময় তিনি জানান, মোট খেলাপির প্রায় 43 ভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে, আর বেসরকারি ব্যাংকগুলোতে এই হার 15.6%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভগ্নদশার অর্থনীতিকে 6 মাসে সরকার যেভাবে পুনরুদ্ধার করেছে তা বিস্ময়কর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আওয়ামী লীগ সরকারের অপচয় ও ঋণ পরিশোধ করতেই কর বাড়াতে হচ্ছে। সকালে পরিকল্পনা কমিশনের জেএফবি টক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় আগামী জুন নাগাদ মূল্যস্ফীতি 7% নেমে আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনিয়ম নিয়ে প্রশ্ন ঠেকাতে প্রণয়ন করা হয়েছিল দায়মুক্তি আইন, যাকে কালো আইন বলে উল্লেখ করেছে স্বয়ং সরকারি সংস্থা আইএমডি। বুধবার সকালে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে। এনার্জি সেক্টরে এক ধরনের বললাম তো ডাকাতির বন্দোবস্ত করা হয়েছিল, একদম স্টেট স্পন্সর ডাকাতি। তো সেই জায়গাটায় যেই জায়গাটা করা হয়েছে যে লটার মাধ্যমে এটা করা হয়েছিল সেই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে এবং
নো ইলেকট্রিসিটি নো পে এই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি। এ সময় তিনি বলেন, হাসিনা সরকারের অপচয় ও রেখে যাওয়া বিপুল বিদেশি ঋণ পরিশোধ করতে কর বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। তবে 6 মাসে ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি তার। আমাদের যে কি অপচয় হয়েছে, এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে, এই অপচয়কে আমার ট্যাকেল দেওয়ার জন্য। ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সরকারের প্রতিশ্রুতি উল্লেখ করে প্রেস সচিব বলেন, কিছু ব্যাংকের অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে। হওয়ার কথা সেটা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গ্রেডে উন্নতিকরণ সহ দাবি মেনে নিতে আলোচনার আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বিকেলে রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর তারা এই সিদ্ধান্ত জানান। বৈঠকে মহাপরিচালকের কাছে শিক্ষকদের 5 জন প্রতিনিধি নানা দাবি তুলে ধরেন। বলেন, যেখানে 8ম শ্রেণী পাস গাড়ি চালক 12তম গ্রেডে বেতন পান, সেখানে শিক্ষকদের জন্য নির্ধারিত এই গ্রেড অযৌক্তিক ও বৈষম্যমূলক। পরে মহাপরিচালক শিক্ষকদের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আবারও আলোচনার প্রস্তাব দেন। আপনারা যে দাবি করছেন সেই বিষয়গুলো সম্পর্কে আরও একটু ডিটেইলস আপনাদের সাথে আমি কথা বলতে চাই। সেই জায়গাগুলো, যে প্রশ্নগুলো আপনাদের কাছে আমি বলেছি, সেই প্রশ্নগুলোর উত্তর আমার দরকার, একটু হোমওয়ার্ক দরকার। তাহলে হবে কি, তাহলে যেটা হবে সেটা আমি তখন উপদেষ্টা মহোদয়ের সাথে, সচিব মহোদয়ের সাথে আমার কথা বলতে সহজতর হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেঁধে দেওয়ার সময় পার হলেও এখনো হলে অবস্থান করছেন শিক্ষার্থীদের একটি অংশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত হলে থাকার ঘোষণা তাদের। তবে সকাল থেকে হল ছাড়তে শুরু করেন অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্তানকে নিয়ে যেতে পাইকগাছা উপজেলা থেকে ক্যাম্পাসে এসেছেন বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস। 2টি ব্যাগ ও সরঞ্জাম নিয়ে ভ্যানে চড়ে হল ও ক্যাম্পাস ত্যাগ করছেন বাবা ও ছেলে। পরিস্থিতি দেখে আমরা সবাই ভীত, বাসায় চলে যেতে হবে, আর তাছাড়া বাবা মা সবাই চিন্তিত। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে আবাসিক হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। অধিকাংশই ফিরছেন বাড়ির পথে। সব মিলিয়ে শঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছি দেখে আসলে এখানে এখন এইভাবে থাকাটা সেফ না। তবে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে হলে থাকার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 6 দফার মধ্যে ষষ্ঠ দাবি হচ্ছে আমাদের ভিসি প্রভিসি প্রশাসন বডি পদত্যাগ। হল ছেড়ে যাচ্ছি না, কারণ আমরা তো ভিসি প্রভিসিকে বর্জন করেছি। এদিকে কর্তৃপক্ষ বলছে, হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার বল প্রয়োগ করা হবে না। নিরাপত্তার স্বার্থে তাদের হল ছাড়তে বলা হয়েছে। আমাদের দেয়ালটা অরক্ষিত, আর এলাকার লোকের সাথে যেহেতু ছাত্রদের একটা ভালো ইয়ে হয়েছে, যে তাই যাতে এলাকার লোকজন কোনো কারণে আবার এদের উপর ক্ষিপ্ত না হয়, ছাত্রদের সিকিউরিটিটা দেখার জন্য মেইনলি আমরা হলটা ভ্যাকেন্ট করেছি। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার বিকেলে সিন্ডিকেটের 99তম জরুরি সভায় সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং ক্যাম্পাসের 2 গেটে পুলিশ মোতায়েন রয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত 18 ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এরপর থেকে 6 দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। এবার মার্কিন অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিয়োগ ভিত্তিক অভিবাসন কর্মসূচি EB-5 বন্ধের পাশাপাশি গোল্ড কার্ড প্রোগ্রাম চালুর ঘোষণা দিলেন তিনি। এই প্রোগ্রামের আওতায় $50 লাখ মিলবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ। এটি হবে গ্রিন কার্ডের উন্নত সংস্করণ, যা একসময় নাগরিকত্বের পথ খুলে দেবে। কেবল ধনী ও সফল ব্যক্তিরাই এটি কিনতে পারবেন বলে জানান ট্রাম্প। পরিবর্তন আসতে চলেছে মার্কিন বিচার বিভাগ ও বাণিজ্য নীতিতেও। এ ছিল সময় সংবাদে।